ক্লাস 10-এর ফিজিক্স পার্টের নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে আলোক। এই চ্যাপ্টারটায় মোট 4টে অংশ আছে। 4টে অংশ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এমসিকিউ আসে, এসএকিউ আসে, 2 নম্বরের প্রশ্ন আসে, ইভেন 3 নম্বরের প্রশ্ন আসে। এবং কিছু আঁকা আছে, সেই মানে আঁকাগুলো কীভাবে আঁকতে হবে এটা আমাদের জানতে হবে। তো এই 4টে অংশ কী কী এটা এখানে দেখানো আছে। প্রথম অংশটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ সম্পর্কে জানতে হবে। গোলীয় দর্পণ কত রকমের হয়, সেই দর্পণের বিভিন্ন অংশের সংজ্ঞা, এই বিষয়ে। 2 নম্বর হচ্ছে আলোর প্রতিসরণ, একটা বিশেষ আলোর বৈশিষ্ট্য এবং সেই প্রতিসরণের কিছু অ্যাপ্লিকেশন, প্রয়োগ। 3 নম্বর উত্তল লেন্স। লেন্স অনেক রকমের হয়, তার মধ্যে আমাদের সিলেবাসে আছে উত্তল লেন্স। সেই উত্তল লেন্সের বিভিন্ন অংশের বর্ণনা, বিভিন্ন অংশে প্রতিবিম্ব গঠনের পদ্ধতি এবং উত্তল লেন্সের কিছু ব্যবহার, যেমন ক্যামেরায় কীভাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়, আমাদের চোখে কীভাবে উত্তল লেন্স ব্যবহৃত হয়, সেই সম্পর্কে কিছু আছে। এবং 4 নম্বর শেষ অংশ হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলো যখন কোনো প্রিজমের মাধ্যমে বিচ্ছুরিত হয়, বিচ্ছুরিত হওয়ার পরে যে বর্ণগুলো গঠন করে, কোন বর্ণ কীভাবে গঠিত হয়, কোন বর্ণ সবথেকে দূরে যায়, কোন বর্ণ সবথেকে দ্রুত বিক্ষিপ্ত হয়, সেই সম্পর্কিত পরবর্তী আলোচনা। এই 4টে অংশ নিয়ে আমাদের আলোক চ্যাপ্টারটা। আমরা এই ক্লাসটায় প্রথমে গোলীয় দর্পণ সম্পর্কে পড়ব এবং তার বিভিন্ন অংশগুলো। এখন দর্পণ বলতে বোঝায়, দর্পণ হচ্ছে এমন একটা প্রতিফলক তল যে তলটার এক অংশ থেকে আলো প্রায় সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। 2 রকমের দর্পণ আমরা জানি। 1 নম্বর সমতল দর্পণ, যেটা আমরা সাধারণভাবে দেখি। 2 নম্বর হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ বলতে কি বোঝায়? সমতল দর্পণ বলতে একটা সমতল তল হবে, সেই তলটার একদিকটা সম্পূর্ণরূপে অস্বচ্ছ, অন্য দিকটা প্রতিফলক তল, যেখানে আলোকরশ্মি এসে প্রতিফলনের সম্পূর্ণ সূত্র মেনে প্রতিফলিত হয়। এটা হচ্ছে সমতল দর্পণের বৈশিষ্ট্য। আমাদের এখানের পড়ার বিষয়টা হচ্ছে গোলীয় দর্পণ, যেটা একটু আলাদা এবং যার অনেক প্রয়োগ আছে। কাকে গোলীয় দর্পণ বলছে? গোলীয় দর্পণ হচ্ছে এমন একটা দর্পণ যার তলটা একটি গোলকের অংশ। কোনো একটা গোলক, তার যদি বাইরের অংশটা প্রতিফলক হতে পারে, তার ভিতরের অংশটা প্রতিফলক হতে পারে, সেই অংশটার একটা ভাগ যদি কেটে নেওয়া হয়, তখন যে তলটা পাওয়া যাবে, সেই তলটাকে বলবো আমরা গোলীয় দর্পণ। মানে বক্রতল, তলটা হবে বক্র। তাই বক্রতার উপর ভিত্তি করে 2 রকম গোলীয় দর্পণ পাচ্ছি। এক রকমের গোলীয় দর্পণ যার ওপরের উত্তল অংশটা প্রতিফলক এবং ভিতরের অবতল অংশটা হচ্ছে অস্বচ্ছ। এই জাতীয় দর্পণ, এর নাম দিচ্ছি আমরা উত্তল দর্পণ, কারণ উত্তল অংশটা হচ্ছে প্রতিফলক। আরেক ধরনের দর্পণ পাওয়া যায় যে দর্পণটার অবতল অংশটা প্রতিফলক এবং উত্তল অংশটা অস্বচ্ছ। তাই এই জাতীয় দর্পণের নাম দেওয়া হচ্ছে অবতল দর্পণ। তাহলে 2 রকমের দর্পণ পাচ্ছি গোলীয় দর্পণ। 1 নম্বর হচ্ছে উত্তল দর্পণ একরকম, আর এক রকম হচ্ছে অবতল দর্পণ। উত্তল এবং অবতল উভয় প্রকার দর্পণেরই কিন্তু নির্দিষ্ট কিছু প্রয়োগ আছে। তাই দুটো দর্পণকে আমাদের ডিটেলে জানতে হবে। জানার আগে প্রথমেই আমরা দর্পণ সংক্রান্ত কিছু বিশেষ রাশি সম্পর্কে জানব। রাশিগুলো পড়ার আগে প্রথমেই দেখি যে যদি কোনো আলোকরশ্মি বা সমান্তরাল আলোকরশ্মি এই দর্পণগুলোর ওপর পড়ে আপতিত হয়ে যদি প্রতিফলিত হয়, তাহলে সেই আলোকরশ্মিগুলোর কী অবস্থা হয়। প্রথমে উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয় দেখা যায়। উত্তল দর্পণে যদি আমরা একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত করি, তাহলে দেখা যায় সেই সমস্ত আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হয়। মানে সমান্তরাল আলোকরশ্মি পরস্পর অপসৃত হয়ে যায়, অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হয়। এখন যদি প্রশ্ন হয় কেন অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে সাধারণ প্রতিফলনের যে সূত্রটা, সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। দর্পণের উপরিতলটা কি? উপরিতলটা হচ্ছে উত্তল বা অবতল অর্থাৎ বক্রতল। তাই তার প্রতিফলক তল বুঝতে গেলে যে বিন্দুতে রশ্মিটি প্রতিফলিত হয়েছে, সেই বিন্দুতে দর্পণের ওপরে একটি স্পর্শক অঙ্কন করতে হবে এবং সেই স্পর্শকটা সমতল হবে। সেই স্পর্শকের ওপর যদি একটি লম্ব অঙ্কন করি, তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে, মানে I = R, সাধারণ প্রতিফলনের সূত্র। যদি আপতন কোণ প্রতিফলন সমান হয়,
তাহলে আলোকরশ্মিটা অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হবে। তাহলে যখনই আমরা প্রতিফলন আঁকতে যাব কোনো একটা গোলীয় দর্পণে, তখনই সেই গোলীয় দর্পণের আপাতন বিন্দুতে দর্পণের ওপর একটি স্পর্শক অঙ্কন করতে হবে এবং সেই স্পর্শক অনুযায়ী প্রতিফলিত রশ্মিটাকে অঙ্কন করতে হবে, যার ফলে দেখা যাবে যে উত্তল দর্পণে আলোকরশ্মি অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হয়। অপরদিকে যদি দর্পণটি অবতল হয় তাহলে কি হবে? অবতল দর্পণটির ক্ষেত্রে আলোকরশ্মিটা, অবতল দর্পণের যেহেতু অবতল অংশটি প্রতিফলক, তাই যদি অবতল দর্পণে আমরা সমান্তরাল আলোকরশ্মি আপতিত করি, তাহলে সেই অবতল দর্পণে যদি আমি স্পর্শ অঙ্কন করি, তাহলে দেখব সেই অবতল দর্পণের প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর অভিসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে তারা পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়। তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট পেলাম। প্রথম পয়েন্ট হচ্ছে কি, উত্তল দর্পণে আলোকরশ্মি সমান্তরাল আলোকরশ্মি অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হয় এবং অবতল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি অভিসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হয়। এ দুটো হচ্ছে মূল বিষয়। এইবার আসি দর্পণ সংক্রান্ত বিভিন্ন রাশিগুলি। যে কোনো একটি গোলীয় দর্পণ অঙ্কন করা যাক। আমরা একটি অবতল দর্পণ নিলাম। অবতল দর্পণ নিয়ে সেই অবতল দর্পণের মধ্যবিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করলাম, যাতে দর্পণের প্রতিফলন দেখানো যায়। দর্পণের অঙ্কনের নিয়মটা হচ্ছে, যদি অবতল হয় তাহলে উত্তল অংশতে এইভাবে দাগ দিয়ে বোঝাতে হবে উত্তল অংশটি হচ্ছে সম্পূর্ণরূপে অস্বচ্ছ। এখন প্রথম জানব দর্পণের মেরু কাকে বলে। 1 নম্বর হচ্ছে মেরু। কাকে মেরু বলে? মেরু বলতে বোঝাচ্ছে যে কোনো একটি গোলীয় দর্পণ, সেই গোলীয় দর্পণের যে প্রতিফলক তল, সেই প্রতিফলক তলের মধ্যবিন্দুটিকে দর্পণের মেরু বলা হয়। যদি আমরা এটাকে এ ধরি তাহলে মেরু হচ্ছে এ। তাহলে দর্পণ যে প্রতিফলক তলের অংশ, সেই প্রতিফলক তলটার মধ্যবিন্দুটাকে বলা হচ্ছে তার মেরু। 1 নম্বর গেল মেরু। 2 নম্বর হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বক্রতা কেন্দ্র বলে? বক্রতা কেন্দ্র বলতে বোঝাচ্ছে যে কোনো একটি গোলীয় দর্পণ, সেই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, মানে যে গোলক থেকে কেটে এই গোলীয় দর্পণটা তৈরি করা হচ্ছে, সেই গোলকের কেন্দ্রকে বলছি তার বক্রতা কেন্দ্র। মানে আমরা যখন একটা গোলীয় দর্পণ আঁকতে যাব, তখন কম্পাস একটা জায়গায় বসিয়ে কম্পাসটা গোল করে নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে দর্পণটা আঁকবো। যে কেন্দ্র থেকে আঁকলাম সেটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র। যদি আমি এটাকে ও ধরি তাহলে বক্রতা কেন্দ্র হচ্ছে ও। তার মানে ওই গোলীয় দর্পণটা যে গোলীয় অংশে বা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র বলছে তার বক্রতা কেন্দ্র। 3 নম্বর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বক্রতা ব্যাসার্ধ বলে? বক্রতা ব্যাসার্ধ বলতে বোঝাচ্ছে যে কোনো একটি গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের পারস্পরিক দূরত্বকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। মানে এখানে এ ও হলো বক্রতা ব্যাসার্ধ। এখানে বক্রতা ব্যাসার্ধ পেলাম। তাহলে গোলীয় দর্পণের প্রথম পেলাম মেরু, 2 নম্বর পেলাম বক্রতা কেন্দ্র, 3 নম্বর পেলাম বক্রতা ব্যাসার্ধ। 4 নম্বর ইম্পর্টেন্ট জিনিস, যার ওপর ভিত্তি করে দর্পণটা আমাদের আঁকতে হবে, সেটা হচ্ছে প্রধান অক্ষ। কাকে প্রধান অক্ষ বলে? কোনো একটি গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাটিকে বলা হয় প্রধান অক্ষ। আমি যদি এই সরলরেখাটার নাম এক্স ওয়াই দিই, তাহলে প্রধান অক্ষ হচ্ছে এক্স ওয়াই। 4 নম্বর পেলাম আমরা প্রধান অক্ষ। মানে কোনো দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলে এটাকে। নেক্সট ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু বলতে বোঝাচ্ছে যে যদি কোনো একটি দর্পণের ওপর আমরা একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত করি, সেই সমান্তরাল আলোকরশ্মি অভিসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হলে যে বিন্দুতে মিলিত হয়, বা সেই রশ্মি যদি অপসারী আলোকরশ্মি হয়, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মিগুলি হবে অপসারী আলোকরশ্মি, তাহলে সেই রশ্মিগুলি পরস্পর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুটাকে বলা হচ্ছে ওই দর্পণের ফোকাস বিন্দু। অর্থাৎ কোনো একটি দর্পণ যখন আমরা
অঙ্কন করব বা সেখানে আলোকরশ্মি আপতিত করব, তখন সেই দর্পণের মধ্যে একগুচ্ছ আলোকরশ্মি আপতিত করলে সেই আলোকরশ্মি অভিসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হলে যে বিন্দুতে মিলিত হবে, বা অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হলে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। তার মানে ফোকাস বিন্দুতে আলোকরশ্মিগুলো পরস্পর মিলিত হয় বা সেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। নেক্সট, ফোকাস দূরত্ব। তাহলে আমরা 5 নম্বরে পেলাম ফোকাস বিন্দু বা ফোকাস। 6 নম্বর পাচ্ছি আমরা ফোকাস দূরত্ব। দূরত্ব কাকে বলে? খুব সিম্পল জিনিস, ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্বকে নাম দিচ্ছি আমরা ফোকাস দূরত্ব। এই হলো দর্পণ সংক্রান্ত বিভিন্ন অংশ, যে অংশগুলো অনুযায়ী আমরা দর্পণের প্রতিফলনটাকে বুঝব। মেরু পেলাম, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, ফোকাস বিন্দু এবং ফোকাস দূরত্ব। এবার আসছি অবতল দর্পণ বা উত্তল দর্পণে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব কী করে নির্ণয় করব, প্রতিবিম্ব অবস্থান কোথায় হবে, কীভাবে প্রতিবিম্বগুলো তৈরি হবে, তার উচ্চতার সঙ্গে বস্তুর উচ্চতার কী পার্থক্য হবে, সেইগুলো সম্পর্কে পড়তে গিয়ে আমাদের ফার্স্ট জানতে হবে যে আলোকরশ্মিগুলো যখন উত্তল বা অবতল দর্পণে পড়ে তখন তারা প্রতিফলিত হয়ে কোনখান দিয়ে যায়, কারণ এগুলো না বুঝলে আমাদের প্রতিবিম্ব অঙ্কনটা অসুবিধা হবে। বিষয়টা কীরকম? এখানে 3টে অঙ্কন করা হয়েছে উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে। এটা অবতল দর্পণ, ওটা উত্তল দর্পণ। প্রথম অবস্থায় দেখানো হচ্ছে যে যদি আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর আপতিত হয়, যদি আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মি সবসময় ওই দর্পণের ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটা অবতল দর্পণের ক্ষেত্রে। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মিটা যেহেতু বাইরে আপতিত হচ্ছে এবং অপসারী আলোকরশ্মিতে রূপান্তরিত হচ্ছে, সেহেতু অপসারিতে আলোকরশ্মিতে রূপান্তরিত হওয়ার পরে সেই আলোকরশ্মিকে যদি আমরা পশ্চাৎ দিকে বর্ধিত করি, দেখব সরলরেখাটি ফোকাস বিন্দুগামী। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে আপতিত আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরাল হবে তখন প্রতিফলনের পর সেটি বা সেই আলোকরশ্মিটি ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দুতে মিলিত হবে সমান্তরাল আলোকরশ্মি, এবং অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে। 2 নম্বর, যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল না গিয়ে ডাইরেক্টলি ফোকাস বিন্দুগামী হয়, আলোকরশ্মি যদি ফোকাস বিন্দুগামী হয় তখন কিন্তু সেটা প্রতিফলিত হলে বা হওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। সেটা অবতল দর্পণের ক্ষেত্রেও ফোকাস বিন্দুগামী হলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, উত্তল দর্পণের ক্ষেত্রেও ফোকাস বিন্দুগামী হলে, আলোকরশ্মি যদি ফোকাস বিন্দুগামী হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। 2 নম্বর গেল। এবং 3 নম্বর, যদি আলোকরশ্মি বক্রতা কেন্দ্রগামী হয়, যদি এটা এফটা বক্রতা কেন্দ্র হয়, ফোকাস বিন্দু নয়, যদি বক্রতা কেন্দ্রগামী হয় তখন কিন্তু যেহেতু বক্রতা কেন্দ্রগামী যে কোনো সরল রেখা দর্পণের উপরে লম্বভাবে আপতিত হয়, যেহেতু বক্রতা কেন্দ্রগামী যে কোনো সরলরেখা দর্পণের ওপর লম্বভাবে আপতিত হয়, তাই প্রতিফলিত রশ্মিটা একই পথে বক্রতা কেন্দ্র হয়ে ফিরে যাবে। তাহলে বক্রতা কেন্দ্রগামী যে কোনো সরলরেখা প্রতিফলনের পর বা যে কোনো আলোকরশ্মি প্রতিফলনের পর একই পথে বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যাবে। এইটা হচ্ছে 3 রকম রশ্মির প্রতিফলন। এবার আমরা দেখব এই 3 রকম রশ্মির প্রতিফলনের ফলে কত রকম প্রতিবিম্ব গঠিত হয়, এবং প্রতিবিম্বগুলি আমরা দেখব অবতল দর্পণের ক্ষেত্রে। 2 নম্বর করে প্রশ্ন আসে, তাই প্রত্যেকটা প্রতিবিম্বর ক্ষেত্রে অঙ্কনটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের অঙ্কনগুলো ভালো করে দেখতে হবে। আমরা শুরু করছি, একটি বিস্তৃত বস্তু বা একটি বিন্দু বস্তুর যদি অবতল দর্পণে প্রতিফলন ঘটে তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং তার আকার কীরূপ হবে। প্রথম ধরনের প্রতিবিম্ব, যদি বস্তুটা মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়, দুটো আঁকা হবে। এটা বিন্দু বস্তুর ক্ষেত্রে কী হবে, যখন বস্তুটা একটা বিন্দু। এটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কী হবে, যখন বস্তুটা একটি বিস্তৃত বস্তু। আগে বিন্দু বস্তুর ক্ষেত্রে দেখা যায়। আমি বিন্দু বস্তু হিসেবে নিয়েছি ও বিন্দুটিকে। ও বিন্দুতে বস্তুটি আছে যেটা মেরু অর্থাৎ পি
এবং ফোকাস বিন্দু অর্থাৎ এফ, এই দুজনের মাঝখানে অবস্থিত, মাঝখানে যে কোনো জায়গায় অবস্থিত। কি হয়েছে, ও বিন্দু থেকে আলোক রশ্মিটি যখন আপতিত হলো বস্তুর ওপরে, প্রতিফলক তলের ওপরে, যদি আপতন বিন্দুটাকে আমরা ধরে নিই এক্স বিন্দুতে আপতিত হওয়ার পরে এক্স ওয়াই পথে অপসৃত হয়ে যায়। তাহলে ও বিন্দুতে যেহেতু ফোকাসের ভেতরে অবস্থিত, তাই সেটা ও বিন্দু থেকে আলোক রশ্মিটা এক্সে আপতিত হওয়ার পরে অপসৃত হয়ে যায় এক্স ওয়াই পথে। তাহলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় হবে, আমরা ওয়াই এক্স সরলরেখাকে যদি পশ্চাৎ দিকে বর্ধিত করি তাহলে ও ড্যাশ বিন্দুতে ইহা প্রধান অক্ষকে স্পর্শ করে, তাই ও বিন্দুর প্রতিফলক হবে ও ড্যাশ। যদি ও ড্যাশ হয় তাহলে প্রতিবিম্বটির বৈশিষ্ট্য কী হবে বা প্রকৃতি কী হবে। বলছি বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বের একটাই প্রকৃতি, সেটা হচ্ছে অসৎ বিম্ব। মানে অসৎ বিম্ব কেন, কারণ আলোক রশ্মিটি মিলিত হয়নি কোনো জায়গাতে, আমরা আলোক রশ্মিটিকে পশ্চাৎ দিকে অপসৃত করে মিলিত করেছি ও ড্যাশ বিন্দুতে, সেটা হচ্ছে অসৎ বিম্ব। এটা গেল বিন্দু বস্তুর ক্ষেত্রে। এবার বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কী হবে, বিস্তৃত বস্তুতে হিসাবে আমরা নিয়েছি ও এক্স, যেটা মেরু পি এবং ফোকাস বিন্দু এফ, সেই ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত ও এক্স হচ্ছে বস্তুটি। আমরা বস্তুটির প্রতিবিম্ব গঠন করব। এই বস্তুটির এক্স বিন্দুটা ধরলাম যে বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত হবে। এক্স বিন্দু থেকে দুটি আলোকরশ্মি নেওয়া হলো, একটি আলোকরশ্মি সরাসরি মেরুগামী, এই বক্রতা কেন্দ্রগামী, অপর একটি আলোকরশ্মি প্রধানক্ষের সমান্তরালে ওয়াই বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে এক্স বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখায় যে আপতিত হবে ওয়াই বিন্দুতে, সেই সরলরেখাটি বা সেই আলোক রশ্মিটি প্রতিফলিত হয়ে ওয়াই এফ পথে নির্গত হবে। এই ওয়াই এফ পথে আলোক রশ্মিটি নির্গত হয়ে গেল, কারণ আমরা জানি সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়। এবং যদি অপর একটি আলোক রশ্মিকে আমরা অবতল দর্পণের সাথে লম্বভাবে আপতিত করি, তাহলে সেটা প্রতিফলিত হয়ে বক্রতা কেন্দ্র দিয়ে চলে যাবে। তাহলে এই দুটি যে আলোক রশ্মি পেলাম, বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি এবং ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি, পরস্পর কি অপসারী, পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে মিলিত হবে না। তাহলে কী করে প্রতিবিম্ব গঠিত হবে, আমি সরলরেখা দুটিকে পশ্চাৎ দিকে বর্ধিত করলাম, যে বিন্দু পেলাম সেটা হচ্ছে এক্স ড্যাশ, সেখান থেকে সরলরেখা টানলে পাচ্ছি ও ড্যাশ এক্স ড্যাশ সরলরেখা, অর্থাৎ ও এক্স বস্তুর প্রতিবিম্ব হচ্ছে ও ড্যাশ এক্স ড্যাশ। ঠিক আছে, তাহলে কি পেলাম, এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, অপর আলোক রশ্মিকে দর্পণের সঙ্গে লম্বভাবে আপতিত করলাম, ফলে আপতিত দর্পণ যেটা উৎপন্ন হলো, সেই আপতিত আলোক রশ্মি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে বক্রতা কেন্দ্র দিয়ে চলে গেল। দুটি আলোক রশ্মি পরস্পরের অপসারী আলোক রশ্মি, তাই পশ্চাৎ দিকে বর্ধিত করে এক্স ড্যাশ বিন্দুতে মিলিত করা হলো এবং প্রতিবিম্ব গঠিত হলো ও ড্যাশ এক্স ড্যাশ। অর্থাৎ উৎপন্ন প্রতিবিম্বের কী কী বৈশিষ্ট্য হবে দেখা যাক। উৎপন্ন প্রতিবিম্ব যেহেতু পিছন দিকে তৈরি হয়েছে, তাই প্রথম হচ্ছে দর্পণের পিছনে গঠিত হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু আলোক রশ্মিগুলো পরস্পর মিলিত হয়নি, তাই বলবো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রথম প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে অসৎ বিম্ব, তার কারণ দর্পণের বিপরীতে আলোক রশ্মি দুটি মিলিত হয়নি। সেকেন্ড হচ্ছে সমশীর্ষ কেন বুঝতেই পারছি, যেদিকে বস্তু ঠিক একই রকমভাবে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাই বলা হচ্ছে এটাকে সমশীর্ষ। 3 নম্বর হচ্ছে আকারে অনেক বড়, তাই বলবো বিবর্ধিত, আকারে অনেক বড় হওয়ার জন্য বিবর্ধিত। তাই বস্তুর প্রতিবিম্বর 3টি বৈশিষ্ট্য অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত। তার মানে ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যে কোনো বস্তু অবস্থিত হলে যদি প্রশ্ন দেওয়া হয়, তাহলে আমাদের আঁকাটা আঁকতে হবে, একে তার উৎপন্ন প্রতিবিম্বের এই 3টি বৈশিষ্ট্য লিখতে হবে, অসৎ বিম্ব, সমশীর্ষ এবং বিবর্ধিত, এবং বস্তুটির অবস্থান লিখতে হবে প্রতিবিম্বের দর্পণের বিপরীত দিকে। এটা গেল বস্তু যদি মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়। দ্বিতীয় রকমের প্রতিবিম্ব আসছি যদি বস্তুটা ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হবে। প্রথমটা পেয়েছিলাম মেরু আর ফোকাসের মধ্যে, এবার আসছি ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্ব কীরকম হবে। তো প্রথমে আসছি বিন্দু বস্তুর ক্ষেত্রে। আমি বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে একটা বিন্দু বস্তু নিয়ে নিলাম পি। কী করে প্রতিবিম্ব গঠন করব, পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর পাঠিয়ে দেবো, সেটা তাহলে একই পথে ফিরে চলে আসবে।
সেকেন্ড গুরুত্বপূর্ণ যে পি বিন্দু থেকে একটি আলোক রশ্মিকে পাঠালাম ডাইরেক্টলি অবতল দর্পণের ওপর। যদি পি বিন্দু থেকে আলোক রশ্মিটা অবতল দর্পণের ওপর আপতিত হয়, সেটা প্রতিফলিত হয়ে পুনরায় প্রধান অক্ষ বরাবর হবে। সুতরাং যেহেতু বক্রতা ফোকাস বিন্দুর বাইরে অবস্থিত বস্তুটা, তাই বস্তু থেকে আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হওয়ার পরে অপসারী আলোক রশ্মিতে রূপান্তরিত হবে না, সেটা অভিসারী আলোক রশ্মিতে রূপান্তরিত হবে। তাই এটা একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট জানা গেল যে যদি ফোকাস বিন্দুর ভেতর থেকে কোনো আলোক রশ্মি দর্পণের উপরে আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলিত হয়ে অপসারী আলোক রশ্মি হয়ে যাবে। কিন্তু ফোকাস বিন্দুর বাইরে কোনো আলোক রশ্মি যদি দর্পণের উপরে আপতিত হয়, তখন প্রতিফলিত রশ্মি অভিসারী আলোক রশ্মিতে রূপান্তরিত হয়, অর্থাৎ প্রধান অক্ষ বরাবর চলে যাবে। তাহলে যে আলোক রশ্মিটি প্রধান অক্ষ বরাবর গিয়ে ফিরে এসেছিল এবং যে আলোক রশ্মি দ্বিতীয়বার প্রতিফলিত হলো, দুটো পি ড্যাশ বিন্দুতে পরস্পরকে স্পর্শ করলো, অর্থাৎ পি ড্যাশ বিন্দুটি হবে পি বিন্দুর প্রতিবিম্ব। তার মানে প্রতিবিম্বটি প্রধান অক্ষের উপরেই অবস্থিত হবে। তাহলে বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কী হবে? যে দর্পণার মানে যে দর্পণটা ব্যবহার করা হয়েছে, সেই দর্পণের সামনে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানের কোনো বিন্দুটি, মানে দর্পণ তার সামনে এই বক্রতা কেন্দ্র আর অসীম সেই দূরত্বের মাঝখানে কোনো একটা বিন্দুতে বস্তুটা গঠিত হবে। এবং যেহেতু এখানে সত্যি মিলিত হয়েছে, তাই প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব, কারণ মিলিত হয়েছে, তাই এটা হবে সদ্বিম্ব। এটা গেল বিন্দু বস্তুর ক্ষেত্রে। এবার আসছি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। যদি বক্রতা কেন্দ্র ও ফোকাস দূরত্বের মাঝখানে কোনো একটা জায়গায় একটি বিস্তৃত বস্তু নেওয়া হয়, তাহলে প্রথমে সেই বিস্তৃত বস্তু থেকে আমরা কী করব? প্রথমে বিস্তৃত বস্তু থেকে একটি সরল রেখা বা একটি আলোক রশ্মি পাঠাবো প্রধান অক্ষের সমান্তরাল, এবং সেটা যাবে অবতল দর্পণের ওপর। যদি প্রতিফলিত হয়, তাহলে সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে, এই ফোকাস বিন্দু দিয়ে সেটিকে পাঠিয়ে দিলাম। তাহলে প্রথম আলোক রশ্মি গেল, বস্তুটার নাম দিয়ে দেওয়া হোক পি এক্স নাম দেওয়া হলো। তাহলে এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি গেল প্রধান অক্ষের সমান্তরালে এবং প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে চলে এলো। পরবর্তী আলোক রশ্মি একই রকমভাবে পরবর্তী আলোক রশ্মিকে প্রধান অক্ষে মানে দর্পণের ওপরে লম্বভাবে আপতিত করা হলো। তাহলে একইভাবে ফিরে আসবে এবং সেটি যাবে বক্রতা কেন্দ্র বরাবর। যদি বক্রতা কেন্দ্র বরাবর যায়, তাহলে বক্রতা কেন্দ্রগামী প্রতিফলিত রশ্মি এবং ফোকাস বিন্দুগামী প্রতিফলিত রশ্মি পরস্পর অভিসারী হয়ে যায়, অর্থাৎ রশ্মি দুটোকে বর্ধিত করলে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পর মিলিত হয়, এবং তারা যে বিন্দুতে পরস্পর মিলিত হবে সেই বিন্দুতেই প্রতিবিম্বটি উৎপন্ন হবে। এবং সেই বিন্দু থেকে যদি আমরা ফোকাস বা প্রধান অক্ষের ওপরে একটি সরলরেখা অঙ্কন করি এবং নাম দিয়ে দেওয়া হোক এক্স পি ড্যাশ, তাহলে এক্স পি ড্যাশ হবে এক্সপি বস্তুর প্রতিবিম্ব। তাই এক্সপি বস্তু থেকে কীভাবে প্রতিবিম্ব গঠন করা হলো? এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হয়ে গেল ফোকাস বিন্দু দিয়ে, অপর একটি আলোক রশ্মি দর্পণের উপরে লম্বভাবে আপতিত হলো, ফলে প্রতিফলিত হয়ে বক্রতা কেন্দ্রগামী গেল, গিয়ে একটা বিন্দুতে মিলিত হলো এবং উৎপন্ন বস্তুটি হলো প্রতিবিম্ব। তাহলে এই যে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠিত হলো, তার কী কী প্রকৃতি হবে? প্রথম, দর্পণের যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব। তাহলে এক নম্বর, যেদিকে দর্পণের বস্তু থাকবে দর্পণের সেদিকেই প্রতিবিম্ব গঠিত হবে। দু নম্বর, সরলরেখা দুটি পরস্পর বা প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর মিলিত হয়েছে, তাহলে প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব। দু নম্বর। তিন নম্বর, বস্তুটি যেদিকে প্রতিবিম্ব তার বিপরীতে, অর্থাৎ অবশীর্ষ, কারণ উল্টানো প্রতিবিম্ব হয়েছে, এবং আকারে বস্তুর থেকে অনেক বড়, তাই এক্ষেত্রে হবে বিবর্ধিত। এই হলো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। যদি বিস্তৃত বস্তুটি ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্রের মাঝখানের কোনো একটা বিন্দুতে অবস্থিত হয়, তাহলে উৎপন্ন প্রতিবিম্বের বৈশিষ্ট্য পাওয়া গেল। এই দু ধরনের মোট প্রতিবিম্ব আমাদের গোলীয় দর্পণ থেকে আছে। আমাদের এই প্রতিবিম্বগুলো উৎপন্ন করার ক্ষেত্রে বারবার ধরে প্রতিবিম্বগুলোর উপর ভিত্তি করে অঙ্কনগুলো প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটা অঙ্কনের উপর প্রতিবিম্বের যা বৈশিষ্ট্য, যা প্রকৃতি, সেগুলো মনে রাখতে হবে। কারণ প্রশ্ন হিসেবে দেয় যে একটি বস্তু অমুক জায়গায় আছে, সেই বস্তুটির
অবতল দর্পণের ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি চিত্রসহ বর্ণনা করো। তখন আমাদের চিত্রগুলো অঙ্কন করতে হবে এবং প্রকৃতি বর্ণনা করতে হবে। এগুলো হলো উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে কোনো বিন্দু বস্তু বা বিচ্ছেদ বস্তুর বিভিন্ন প্রকার প্রতিবিম্বের অঙ্কন এবং তাদের প্রকৃতি।